হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পদার্থের অবস্থান পরিবর্তনের লিনতাপ সম্পর্কে। লিনতাপ জিনিসটা কি না, উষ্ণতা অপরিবর্তিত রেখে কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করার জন্য ওই পদার্থকে যে পরিমাণ তাপ দিতে হয় সেই তাপকেই ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিনতাপ বলা হয়। ব্যাপারটাকে ভালো করে বোঝার জন্য আমরা এখানে একটা সহজ পরীক্ষার কথা উল্লেখ করছি। ধরো এই যে ছবিতে আমরা কি করেছি, একটা পাত্র নিয়েছি, সেই পাত্রে কিছু বরফ আছে, সেই বরফকে আমাদের একটা থার্মোমিটার রেখেছি যাতে করে ওইটার উষ্ণতা কত সেটা আমরা মাপতে পারি। ধরো আমরা দেখলাম যে ওই বরফের উষ্ণতা হলো -10 ডিগ্রি সেলসিয়াস। এবার নিচে একটা আমরা বার্নার রেখেছি, ওই বার্নার দিয়ে আমরা করতে যাচ্ছি ওই পাত্রটাকে উত্তপ্ত করতে থাকছি। তো ওই উত্তপ্ত করার সাথে সাথে ওখানে উষ্ণতার কেমন পরিবর্তন হচ্ছে সেইটা আমরা লক্ষ্য করছি। লক্ষ্য করলে আমরা এখানে দেখতে পাবো যে সময়ের সাথে সাথে উষ্ণতার কেমন পরিবর্তন হচ্ছে সেইটা যে চিত্র নম্বর 1 উত্তপ্তকরণ লেখচিত্র, সেই লেখচিত্র যেমন হয়েছে আমরা সেই রকমের লেখচিত্র দেখতে পাবো। অর্থাৎ যখন আমরা তাপ দেওয়া শুরু করেছিলাম তখন আমার উষ্ণতা কত ছিল, -10 ডিগ্রি সেলসিয়াস, যেটা ওই ছবিতে এ বিন্দুতে দেখানো হয়েছে। এবার যত আমরা উত্তপ্ত করতে থাকছি, অর্থাৎ ওই পদার্থটাকে যত আমরা তাপ দিতে থাকছি তত কি হচ্ছে আমরা দেখতে পাবো সময়ের সাথে সাথে তার উষ্ণতা বাড়তে থাকছে। বাড়তে বাড়তে এক সময় উষ্ণতা কি আসবে, 0 ডিগ্রি সেলসিয়াস এসে ওই বি বিন্দুতে আসবে। এরপরে আমরা দেখব যে বরফটি গলতে শুরু করলো। গলতে গলতে যতক্ষণ না সমস্ত বরফটি গলে তরল পদার্থ অর্থাৎ জলে পরিণত হলো, ওই সময়ে আমরা থার্মোমিটারে দেখব যে কোনো রকম কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ বি থেকে সি এই যে সময়, অর্থাৎ যে সময়ে পুরো বরফটি গলল সেই সময়কালে উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এরপর যদি আমরা আরও উত্তপ্ত করতে থাকি তাহলে সি থেকে দেখব যে আস্তে আস্তে করে আবার উষ্ণতা, ওই বরফ তো এখন আর নেই, সে জল হয়ে গেছে, সেই জলের উষ্ণতা আরও বাড়তে থাকছে। বাড়তে 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 এক সময় কি হলো, যখন উষ্ণতাটা থার্মোমিটারে আমরা দেখলাম 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে সেই লেখচিত্রে ডি বিন্দুতে এসে পৌঁছালো, তারপর আমরা দেখছি আবার ওই জল কিন্তু বাষ্প হতে শুরু করলো এবং জল ফুটতে শুরু করলো এবং দ্রুত হারে তার বাষ্পায়ন হতে থাকলো। হতে হতে যতক্ষণ না সমস্ত জলটা ফুটে বাষ্প হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু আমরা থার্মোমিটারে দেখছি কোনো উষ্ণতার পরিবর্তন ঘটছে না, অর্থাৎ ওই 100 ডিগ্রি সেলসিয়াসই থাকছে। ওই ছবিতে ডি থেকে ই পর্যন্ত দেখো সেইটা কি হয়েছে, সময়ের সাথে সমান্তরালি আছে, অর্থাৎ কোনো উষ্ণতার মান কোনো পরিবর্তন হচ্ছে না, 100 ডিগ্রি আছে। তারপর যদি ওই বাষ্পটাকে আমরা যদি বাইরে বেরোতে না দিয়ে কোনো একটা বদ্ধ কন্টেনারে কাজটা করতাম, যে তাহলে দেখতাম ওই বাষ্প পুরো পাত্রটা বাষ্পে ভর্তি হয়ে গেল এবং তাকে যদি আরও উত্তপ্ত করতে থাকি দেখবো আমরা তার উষ্ণতা বাড়তে থাকছে ওই বরাবর। অর্থাৎ এই যে আমরা উত্তপ্তিকরণ লেখটা দেখলাম, সেই লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বি থেকে সি এবং ডি থেকে ই এই অবস্থানগুলোতে, অর্থাৎ যে সময় এই আমাদের পদার্থটার অবস্থার পরিবর্তন ঘটছে সেই সময় পদার্থের কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন ঘটছে না। কিন্তু দেখো আমরা তো কখনো ওই বার্নারটাকে অফ করিনি, অর্থাৎ সময়ের সাথে সাথে সবসময়ই কিন্তু পদার্থটা তাপ পাচ্ছিল। ওই এ থেকে বি বা সি থেকে ডি বা ই থেকে এফ অবস্থানে সেগুলো কি ছিল, পদার্থ একটা অবস্থাতেই ছিল এবং তার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছিল। যেমন এ থেকে বিতে কি ছিল, বরফ ছিল, বরফের উষ্ণতা -10 ডিগ্রি থেকে বেড়ে 0 ডিগ্রি হয়েছে। সি থেকে ডিতে কি হয়েছে না, জলের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি হয়েছে। আর ই থেকে এফে 100 ডিগ্রির বাষ্পের উষ্ণতা আরও ক্রমশ বাড়তে থাকছে। এই যে এই অবস্থাতে আমাদের পদার্থ থেকে যে তাপটা দেওয়া হচ্ছিল সেই তাপটা যেহেতু আমরা উষ্ণতার
তার বৃদ্ধি করতে সাহায্য করছিল এবং সে কতটা উষ্ণতা বাড়ছিল সেটা আমরা থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করে নিতে পারছিলাম। সেই জন্য এই রকম তাপকে আমরা বোধগম্য তাপ বলি। তাহলে বোধগম্য তাপ কি হলো না, যে তাপ পদার্থের উষ্ণতা বৃদ্ধি করে সেই তাপকে আমরা বোধগম্য তাপ বলি। কেন না, ওইটা আমরা তো অ্যাকচুয়ালি কি জিনিস জানি যে পদার্থের তাপ বেশি সে হচ্ছে গরম হবে। তাহলে আমি একটা জিনিস ছিল তার উষ্ণতা জানিয়ে তাপ দেওয়া হচ্ছে কি না দেওয়া হচ্ছে তা না জানলেও যদি আমি থার্মোমিটারে তার ওই উষ্ণতার পরিবর্তন দেখে বোঝাবে ওকে কেউ মনে হয় তাপ দিচ্ছে, নাহলে উষ্ণতাটা কেন পরিবর্তন হলো। এই যে আমরা বুঝে নিতে পারবো যে পদার্থে তাপ দেওয়া হচ্ছে, তো সেই জন্য ওই তাপকে আমরা বোধগম্য তাপ বলি। কিন্তু দেখো বি থেকে সি দেখে সে দেখবে কি যে কোনো তার উষ্ণতা বাড়ছে না, অর্থাৎ যে সময় তার অবস্থার পরিবর্তন ঘটছে সেই সময় কিন্তু আমরা কোনো থার্মোমিটারের দিকে তাকিয়ে দেখলে দেখব যে না, তার কোনো উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না। তাহলে স্বাভাবিকভাবে আমাদের মনে হবে এই সময় কোনো মনে হয় তাপ দেওয়া হচ্ছে না। তো এই তাপটা আমরা যেহেতু বুঝতে পারি না বাইরের থেকে যে তাপটা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখছি কন্টিনিউয়াসলি তাকে একটা কিন্তু তাপ দেওয়া হচ্ছিল। ওই যে তাপটা সেইটা আসলে পদার্থের উষ্ণতা বৃদ্ধি না করে পদার্থের মধ্যে বিলীন হয়ে থাকে বা লীন হয়ে থাকে বলে ওই তাপকে আমরা লীন তাপ বলি। তাহলে আপনার বলছি লীন তাপ জিনিসটা কি না, যে তাপ পদার্থের উষ্ণতা বৃদ্ধি না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে সেই তাপকে আমরা লীন তাপ বলবো। একই রকমভাবে আমরা যদি ওই যে আগের পরীক্ষাটা সেইটাকে কি করছি না, যে আমরা বরফ নিয়ে আস্তে আস্তে তাকে উত্তপ্ত করছি না, যদি ওইটাকে কোনো একটা ধরো গরম বাষ্প, ধরো 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একটা জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পটাকে আমরা আস্তে আস্তে ঠান্ডা করছি। অর্থাৎ এই যে চিত্র নম্বর 2 শীতলীকরণ লেখ, তাহলে আমরা দেখতে পাবো কি একই রকমের ঘটনা, যে আস্তে আস্তে ঠান্ডা করছে, অর্থাৎ সময় যখন দিচ্ছি তখন এই এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ সেই বাষ্পটার আস্তে 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 করে উষ্ণতা কমতে থাকলো, নিয়ে 100 ডিগ্রি সেলসিয়াসে এলো। 100 ডিগ্রি আসার পরে সে বাষ্প আস্তে আস্তে ঘনীভূত হয়ে সে কি হলো, জলে পরিণত হবে। এবং যতক্ষণ না ওই বাষ্পটা সম্পূর্ণরূপে জলে পরিণত হলো ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ ওই বি থেকে সি পর্যন্ত তার কোনো উষ্ণতার পরিবর্তন ঘটলো না। আবার যখন ওই বাষ্পটা সম্পূর্ণ জলে পরিণত হয়ে গেল, তারপর থেকে আরও আমি যখন তার থেকে তাপ বার করিয়ে নিচ্ছি, অর্থাৎ থেকে ঠান্ডা করছি, আমরা দেখব সে কিন্তু তার উষ্ণতা আস্তে আস্তে কমতে কমতে 100 থেকে সে 0 ডিগ্রি সেলসিয়াসে নামলো, সি থেকে সে ডি অবস্থানে আসলো। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরে দেখব যে সেই জল আস্তে আস্তে জমে বরফ হতে শুরু করলো। যতক্ষণ না সমস্ত জলটা বরফ হয়ে যাচ্ছে, অর্থাৎ ডি থেকে আমরা ই বিন্দুতে পৌঁছালাম, ততক্ষণ উষ্ণতা আমার একই থাকলো 0 ডিগ্রি সেলসিয়াস। ই থেকে এফের পরে আমরা যদি আরও তাপ বার করে নিতে থাকি দেখব যে সে বরফের উষ্ণতা আরও কমছে। তাহলে এই যে উত্তপ্তিকরণ লেখ বা শীতলীকরণ লেখ, এই লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে পদার্থের যখন অবস্থার পরিবর্তন ঘটে সেই সময় পদার্থের কোনো উষ্ণতার পরিবর্তন হয় না, যদিও পদার্থতে আমরা অনবরত তাপ দিতে থাকছি না। এখন স্বাভাবিক প্রশ্ন যে তাহলে আমরা যে তাপটা দিচ্ছি সেই তাপটা গেল কোথায়? এমনিতে তো আমরা জানি যে তাপ দিলে বস্তুর উষ্ণতা বাড়ে, অর্থাৎ বস্তুটার উষ্ণতা বাড়ার কথা ছিল, কিন্তু এখানে যে আমরা তাপটা দিলাম তাপটা গেল কোথায়? না, কোনো সময় তাপ উষ্ণতার বাড়াতে সাহায্য করলেও, উষ্ণতা বাড়ানো মানে কি হলো, পদার্থের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। কিন্তু এই যখন পদার্থের অবস্থার পরিবর্তন হয়, ধরো তখন কি হয়, ওই পদার্থ যে একটা জ্যামিতিক কাঠামো থাকে সেই কাঠামোটাকে ভাঙতে ওই তাপটা লেগে যায়। তার ফলে কি হয়, সেই তাপটাকে আমরা থার্মোমিটারে ধরতে পারেন। জ্যামিতিক কাঠামো ভাঙা বলতে মানে কি বোঝা, না আমরা জানি কঠিন পদার্থের অণুগুলো একটু কাছাকাছি থাকে, তরল পদার্থের অণুগুলো একটু দূরে থাকে। তাহলে যতক্ষণ বরফ ছিল তার অণুগুলো কাছাকাছি ছিল, সেই অণুগুলোরকে একে অপরের থেকে দূরে করে দিতে ওই তাপটা ব্যবহৃত হয়। তো আর দূরে হয়ে গেলে অণুগুলো কি হলো, কঠিন থেকে সে তরলে পরিণত হয়ে গেল। তো এই তাপটা এই যে পদার্থের যে জ্যামিতিক কাঠামো, সেই কাঠামো পরিবর্তনে কাজে লাগে বলে সেইটা কিন্তু তার অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি করতে কাজ করে না।
ওই সময়। তো সেই জন্য আমরা ওই তাপটাকে থার্মোমিটারে ধরতে পারি না, তাই জন্যই সেইটাকে আমরা লীন তাপ বলি। এখন নিশ্চয়ই সমস্ত পদার্থের তো একই রকমের তাপ লাগবে না। বরফকে যত সহজে আমরা গোলাতে পারি, লোহাকে তো অত সহজে আমরা গলিয়ে নিতে পারবো না, তাকে অনেক বেশি তাপ দিতে হয়। তাহলে বিভিন্ন পদার্থের লীন তাপ বিভিন্ন রকমের হবে। তো লীন তাপকে আমরা কীভাবে পরিমাপ করি না, একটা নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের একটা পদার্থ নিলাম, একক ভর মানে তার ভরকে এক নিলাম, নিয়ে তাকে আমি উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে চাইলে আমাকে তাতে যতটা তাপ দিতে হবে তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ বলবো। তাহলে একবার লীন তাপের সংজ্ঞা বললে আমরা কি বলবো, যে না, নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে ওই পদার্থেতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই উষ্ণতায় ওই পদার্থের অবস্থান পরিবর্তনের লীন তাপ বলবো। যেমন বরফ গলনের লীন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে কি হলো, 1 গ্রাম বরফকে আমি যদি তার উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র ওই 1 গ্রাম জল করে নিতে চাই, অর্থাৎ তাকে আমি গলিয়ে নিতে চাই, তাহলে আমাকে কিন্তু 80 ক্যালোরি তাপ দিতে হবে। তো একইভাবে তাহলে যদি আমি 10 গ্রাম বরফকে গোলাতে চাই, তাহলে কি হতে হবে, 10 গণিত 80 মানে 800 ক্যালোরি তাপ দিতে হবে। তার মানে কি হলো, যদি এম গ্রাম গোনাতে চাই, এম গণিত 80 মানে সবারই তো 80 না, তাহলে লীন তাপকে যদি আমরা এল অক্ষর দ্বারা লিখি এবং পদার্থের ভর যদি এম হয়, তাহলে ওই পদার্থটাকে গোলানোর জন্য আমাকে কত তাপ দিতে হবে না, এম গণিত এল ক্যালোরি আমাকে তাপ দিতে হবে, এম গণিত এল। একই রকমভাবে জলের বাষ্পীভবনের লীন তাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম। বাষ্পীভবন মানে কি হচ্ছে, জল তরল পদার্থ, তাকে আমরা বাষ্প করে নিতে চাই। তো ওই 1 গ্রাম জলকে যদি আমি তার উষ্ণতার পরিবর্তন না করে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসের যদি আমরা জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফ করে নিতে চাই, তাহলে বাষ্প করে নিতে চাই, তাহলে আমাকে কিন্তু তাতে 537 ক্যালোরি তাপ দিতে হবে। সেই রকম গলনের লীন তাপ হলো বাষ্পীভবনের ঘনীভবনের লীন তাপ বলতে কি না, ঘনীভবন মানে আমাকে কি করতে হবে, বাষ্প থেকে সেখানে তরল করাকে আমরা ঘনীভবন বলি। তাহলে আমরা কি বলবো, উষ্ণতার পরিবর্তন না করে কোনো একটা তরলের তার বাষ্প থেকে তাকে ওই উষ্ণতারই তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ সেখান থেকে নিষ্কাশন করতে হবে প্রতি গ্রামে, সেইটাকে তার আমরা ঘনীভবনের লীন তাপ বলবো। এরপর আমরা আলোচনা করব সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প নিয়ে। তো এই যে সম্পৃক্ত বাষ্প বা অসম্পৃক্ত বাষ্প, ধরো আমরা একটা কোনো তরল পদার্থ, ধরো জলই ধরলাম, তাকে আমরা উত্তপ্ত করছি। তো উত্তপ্ত এই যে তার যে বাষ্পটা বেরাবে ওই তরলের বা জলের বাষ্পটা, সেটা কি হয়, যদি আমি কোনো আবদ্ধ পাত্রে না রাখি, খোলা পাত্রে রাখলে উপরে যে বাতাসে মিশতে থাকে। তো এই যে বাতাসের একটা নির্দিষ্ট পরিমাণ, বাতাসের একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ সে কিন্তু জলীয় বাষ্প তার মধ্যে ধারণ করতে পারে সর্বাধিক। বা এই যে আমরা অন্যভাবে বলতে পারি, এই যে বাষ্পটা সেইটা যে কি হয়, ওই বাতাসের যে বিভিন্ন গ্যাস আছে সেই গ্যাসের মধ্যে, বা যাকে আমরা এক কথায় বায়ু বলি, সেই বায়ুর মধ্যে দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হয়ে যায় মানে একটা দবন তৈরি হয়। আর তোমরা আগে দবন সম্পর্কে পড়েছ, সেখানে সম্পৃক্ত দবন অসম্পৃক্ত দবন সম্পর্কে আমরা জেনেছি। এখানেও বিষয়টা হলো তাই। ধরো আমরা একটা 1 গ্লাস জল নিয়ে তাতে আমরা আস্তে আস্তে কিছুটা চিনি দিয়ে গুলাতে রাখছি শরবত তৈরি করব বলে। তো আমরা যখন প্রথমে অল্প চিনি দিয়ে গুলালাম, নিয়ে নাড়িয়ে দিতে দেখলাম সমস্ত চিনি গুলে গেল। এরপর আমি তাতে আরও একটু পরিমাণ চিনি যোগ করলাম, তাকে আবার নাড়ালাম, দেখলাম আরও গুলে গেল। এবার যদি আমি আরও এইভাবে করতেই থাকি, একটা সময় আসবে যে আমি আর চিনি যোগ করলেও সে কিন্তু আর গুলবে না, বাকি বাড়তা চিনিগুলো সেই গ্লাসের নিচে পড়ে থাকবে, কিন্তু তুমি যতই নাড়াতে থাকো ওই চিনিগুলো কিন্তু আর গলবে না। এই যে যখন আমরা যে দবনের
এমন একটা অবস্থা যে সে সবচেয়ে যতটা পরিমাণ চিনি সে দ্রবীভূত তার মধ্যে করতে পারছিল, তাতে যদি আমি ততটাই চিনি দিয়ে রাখলাম, যতটা সে দ্রবীভূত করতে পারে তার মধ্যে ততটাই দেওয়া হয়েছে, তাহলে সেই অবস্থায় যে দ্রবণটা সেইটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলি। আর তার আগে অর্থাৎ যতটা দিতে পারতো, ধরো 1 গ্লাস জলে 2 চামচ চিনি দেওয়া যায়, আমি 1 চামচ চিনি দিয়েছি, তাহলে কি হবে, সে তো আরো চিনি নিতে পারবে, দ্রবীভূত করতে পারবে। তো কিন্তু আমি তাকে 1 চামচ দিয়েছি, ওই অবস্থায় আমি বলবো দ্রবণটা সম্পৃক্ত হয়নি, অসম্পৃক্ত আছে, মানে ওখানে আরো মানে দ্রাবক দ্রবীভূত করা যাবে। কিন্তু 2 চামচ করা যেত, আমি 2 চামচই দিয়েছি, মানে কি হলো, ঠিক যতটা করা যায় আমি ঠিক ততটাই দিয়েছি, সেই অবস্থাটাকে আমি বলবো যে দ্রবণটা হলো, সেটা হলো সম্পৃক্ত দ্রবণ। আর ধরো 2 চামচ দেওয়া যায়, আমি 3 চামচ, সে দ্রবীভূত করতে পারে কিন্তু আমি তাতে 3 চামচ চিনি দিয়েছি, তাহলে কি হবে, 2 চামচ পর্যন্ত সে দ্রবীভূত করতে পারবে, বাকি 1 চামচ চিনি কি হবে, তার নিচেই পড়ে রয়ে যাবে। তো ওই অবস্থায় আমার যদি মানে যতটা সে দ্রবীভূত করতে পারে তার চেয়ে যদি বেশি আমার সেখানে দ্রাবক থাকে, তাহলে আমি দ্রবণটাকে বলবো অতিরিক্ত দ্রবণ। এই 3 রকমের দ্রবণ হয়। তো একই রকম এই যে মানে জলীয় বাষ্প আর বাতাস, সেটাও একটা দ্রবণ। সেখানে দ্রাবক কি হলো না, দ্রাবক হলো বাতাস, বায়ু, আর দ্রাবক হলো বাষ্প। তো একটা নির্দিষ্ট পরিমাণ, যেমন দ্রবণ দ্রাবকে একটা নির্দিষ্ট উষ্ণতা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক দ্রবীভূত করা যেতে পারে, সেরকম একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট উষ্ণতা একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্পই দ্রবীভূত হতে পারে। আমরা যদি দ্রাবক পরিমাণ মারাই, যেমন ধরো আমি 1 গ্লাস জল নিয়েছিলাম, ওখানে যদি আমি ওখানে 1 মগ জল নিতাম, তাতে কিন্তু 2 চামচ নয়, তাতে কিন্তু অনেক চিনি দ্রবীভূত করা যেত। তো সেই রকম এর বাতাসের পরিমাণ চেঞ্জ করলে বাষ্পের পরিমাণ চেঞ্জ হবে, বা উষ্ণতার পরিবর্তন করলেও ওই কতটা বাষ্প সে দ্রবীভূত করতে পারবে তার পরিমাণ চেঞ্জ হবে। সেই জন্য আমরা সবসময়ই যখন বলবো যে নির্দিষ্ট কোন উষ্ণতায় আমরা কাজটা করছি এবং কতটা পরিমাণ মানে বাতাস আছে বা দ্রাবক আছে সেইটাকে আমরা নির্দিষ্ট করে দেব। তো তাহলে আমরা কি দেখলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্পই দ্রবীভূত হতে পারে, তার বেশি পারবে না তার মধ্যে দ্রবীভূত হয়ে থাকতে। তো যতটা বাষ্প ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই নির্দিষ্ট পরিমাণ বাতাসে দ্রবীভূত হতে পারে, আমি যদি তার চেয়ে কোনো এক সময় যদি কম পরিমাণ মানে বাষ্প যদি ওর মধ্যে দ্রবীভূত থাকে, তাহলে আমরা সেই তাকে বলবো যে অসম্পৃক্ত বাষ্প। তাহলে অসম্পৃক্ত বাষ্প কি না, কোনো আবদ্ধ স্থানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে তার চেয়ে যদি কম পরিমাণ বাষ্প ওই স্থানে থাকে, তাহলে ওই বাষ্পটাকে আমরা অসম্পৃক্ত বাষ্প বলবো। আর অসম্পৃক্ত বাষ্প যে চাপ দেয় সেইটাকে আমরা অসম্পৃক্ত বাষ্প চাপ বলবো। আর সম্পৃক্ত বাষ্প কি হলো না, কোনো একটা আবদ্ধ স্থানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে তার চেয়ে যদি কম পরিমাণ মানে কোনো আবদ্ধ স্থানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে তা ওই স্থানেই থাকলে, মানে যতটা ওই স্থানে মানে বাতাসের নির্দিষ্ট পরিমাণ বাতাসে নির্দিষ্ট উষ্ণতাতে যতটা বাষ্প দ্রবীভূত হয়ে থাকতে পারে, যদি ঠিক ততটাই বাষ্প ওর মধ্যে দ্রবীভূত হয়ে থাকে, তাহলে ওই বাষ্পকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প। আর ওই সম্পৃক্ত বাষ্প যে চাপ দেয় সেই চাপটাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প চাপ। তো কোনো আবদ্ধ স্থানে তরলের সংস্পর্শে যদি বাষ্প থাকে, তাহলে ওই বাষ্প কিন্তু সর্বদাই সম্পৃক্ত হয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধরো একটা বদ্ধ পাত্রে আমার তো একটা তরলের সংস্পর্শে কিছু বাষ্প আছে, ধরো একটা বদ্ধ পাত্র ছিল, নিয়ে সেই বদ্ধ পাত্রে আমরা কিছুটা উত্তপ্ত করার ফলে কিছু তরল বাষ্প হয়ে গেল, কিন্তু সমস্ত তরলটাকে আমরা বাষ্প করিনি, তারপরে নিচে তরলের আছে আর তার উপরে কিছু বাষ্প আছে ওই তরলের সংস্পর্শে। তো তাহলে ওই বাষ্পকে সর্বদাই কিন্তু সম্পৃক্ত বাষ্প হবে। আর
আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে সম্পৃক্ত বাষ্প গ্যাসের সূত্রগুলো অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র এইগুলো মেনে চলে, কিন্তু চলে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্প ওই গ্যাসের সূত্রগুলো মেনে চলে। গ্যাসের সূত্র মানে ওই বয়েলের সূত্র, চার্লসের সূত্র। আচ্ছা, এই বাষ্প আর গ্যাস ব্যাপারটা আমাদের সাধারণত একই রকমের ব্যবহার করলেও কিন্তু মনে রাখবে যে সমস্ত বায়বীয় পদার্থ যেগুলো অর্থাৎ বাষ্প বা গ্যাস সবাই কিন্তু আমরা সাধারণত বাষ্প গ্যাস একই অর্থে ব্যবহার করে থাকলেও বাষ্প গ্যাসের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কি না, যদি কোনো বায়বীয় পদার্থ তার সংকট উষ্ণতার চেয়ে কম উষ্ণতায় থাকে তাহলে তাকে আমরা বাষ্প বলবো, আর যদি ওই সংকট উষ্ণতার চেয়ে বেশি উষ্ণতায় থাকে তাহলে ওই বায়বীয় পদার্থটাকে আমরা গ্যাস বলে থাকি। এখন এই সংকট উষ্ণতা কি না, বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে শুধুমাত্র যদি আমি চাপ প্রয়োগ করে কোনো বায়বীয় পদার্থকে তরল পদার্থে পরিণত করতে চাই, বায়বীয় পদার্থ মানে গ্যাসীয় হোক বা বাষ্পীয় হোক, এক কথায় তাদের আমরা বায়বীয় পদার্থ বলি। তো প্রত্যেক পদার্থেরই একটা নির্দিষ্ট উষ্ণতা আছে, যে সেই উষ্ণতার নিচে যদি ওই পদার্থটা বায়বীয় পদার্থটা থাকে তাহলে তাকে আমরা শুধুমাত্র চাপ প্রয়োগ করেই মানে অর্থাৎ তার উপরে চাপ বাড়ি তাকে আমরা তরল করে নিতে পারবো। কিন্তু সেই উষ্ণতার উপরে থাকলে তাকে আমি শুধুমাত্র চাপ প্রয়োগ করে তাকে কিন্তু আমরা বাষ্প করতে পারবো না। তখন আমাকে বাষ্প করার জন্য চাপ প্রয়োগ করার সাথে সাথে অন্য কন্ডিশন মেনে চলতে হবে। তো ওই যে উষ্ণতাটা, যে উষ্ণতার নিচে থাকলে আমরা শুধুমাত্র চাপ প্রয়োগ করেই ওই বায়বীয় পদার্থটাকে তরল করে নিতে পারবো, কিন্তু তার চেয়ে বেশি থাকলে তাকে আমরা শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরল করতে পারবো না, ওই উষ্ণতাটাকে ওই পদার্থের সংকট উষ্ণতা বলে। আর কোনো পদার্থ যদি তার সংকট উষ্ণতার চেয়ে নিচে থাকে তাহলে তখন তাকে আমরা ওই বায়বীয় অবস্থাটাকে বাষ্প বলবো, আর যদি সংকট অবস্থার চেয়ে সে যদি উপরে থাকে তাহলে তাকে গ্যাস বলবো। তার মানে গ্যাসকে কিন্তু শুধুমাত্র তার উপরে চাপ প্রয়োগ করে তরল করে নেওয়া যাবে না, কিন্তু বাষ্পকে তার উপরে শুধুমাত্র চাপ প্রয়োগ করলেই সে তরল হয়ে যাবে। তো তাহলে আমাদের মূল কথা কি হলো, যে সম্পৃক্ত বাষ্প সে কিন্তু গ্যাসের যে বিভিন্ন সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র যেগুলো আমরা ক্লাস 10 যে পড়বো সেইগুলো কিন্তু সে মেনে চলে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্প গ্যাসের সূত্রগুলো মেনে চলে। আর একটা কথা, যে তরলের স্ফুটনাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ সবসময় বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে জলের যে বাষ্পটা হলো সেটা যদি সম্পৃক্ত অবস্থায় থাকে ওই বাষ্পটা, অর্থাৎ তার সময় সেই যে সম্পৃক্ত বাষ্পচাপটা সেটা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হবে। এরপর আরেকটা জিনিস আমরা পড়বো আর্দ্রতা। আর্দ্রতা কি না, কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্পের উপস্থিত থাকে তাকে আমরা যে ভৌত রাশির সাহায্যে পরিমাপ করি তাকে আমরা আর্দ্রতা বলি। তাহলে আর্দ্রতা কি হলো না, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মানে আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ নির্দেশক ভৌত রাশিটা হলো আর্দ্রতা। মানে আমার একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনের বাতাসে কতটা জলীয় বাষ্প আছে সেইটাকে আমি তার আর্দ্রতা বলবো। এবারে আর্দ্রতা আমরা দুরকম ভাবে প্রকাশ করে থাকি, এক হলো পরম আর্দ্রতা আর হলো আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা বলতে কি না, তুমি একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট স্থানের 1 ঘনমিটার বাতাসে যতটা জলীয় বাষ্প উপস্থিত থাকলো সে নির্দিষ্ট পরিমাণটাকে তার আমরা পরম আর্দ্রতা বলবো। আর আপেক্ষিক আর্দ্রতা বলতে কি না, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বিশিষ্ট বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ভর এবং ওই উষ্ণতায় ওই আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়
তার ভরের অনুপাতটাকে আমরা আপেক্ষিক বলবো, আপেক্ষিক আর্দ্রতা। সাধারণত আর্দ্রতাকে আমরা আপেক্ষিকভাবেই প্রকাশ করে থাকি। তার মানে একটা নির্দিষ্ট উষ্ণতা, একটা নির্দিষ্ট আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ভর, আর ওই উষ্ণতায় ওই আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হয় তাদের ভরের অনুপাতটাকেই আমরা আপেক্ষিক আর্দ্রতা বলে থাকি। আর্দ্রতা যত বেশি হবে তার মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ তত বেশি আছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি আছে। আর যেদিন উষ্ণতা আর্দ্র থাকবে অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি আছে, অর্থাৎ সে আর বেশি বাইরের থেকে বেশি পরিমাণ বাষ্প তার মধ্যে যেহেতু সে রাখতে পারবে না, তাই সে কি করে, সেদিন বেশি বাষ্পায়নের হারটা কম হয়। তার ফলে কি হয় যে আমাদের কিন্তু শারীরিক অস্বস্তিটা বেশি হয়। ধরো গরমের দিন একদিন দেখি যে বেশ কিন্তু সূর্যের তাপ নেই, কিন্তু তবু একটা যেন খুব বাজে রকমের গরম আমরা অনুভব করছি। কেন হয়? যেদিন ওই আর্দ্রতা বেশি থাকে সেদিন কি হয় যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য সে কিন্তু আর নতুন করে ওই যে বিভিন্ন মানে পরিবেশ থেকে যে জলীয় বাষ্পগুলো তৈরি হচ্ছে সেইগুলোকে সে তার মধ্যে শোষণ করতে পারে না। তো তার ফলে কি হয়, আমাদেরকে কোনো কারণে ঘাম দিলে সে ঘাম সহজে শুকিয়ে যেতে চায় না, তার ফলে কি হয়, আমাদেরকে অস্বস্তি লাগে। তাহলে আর্দ্রতা আমাদের কিন্তু একটা শারীরিক আরামের অনুভূতির বিষয়। আর্দ্রতা কম যেদিন থাকে পরিবেশের সেদিন কিন্তু আমাদের শারীরিক অনুভূতিটা কিন্তু ভালো হয়। এরপর শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কি না, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলব। আরেকবার বলছি যে শিশিরাঙ্ক ব্যাপারটা কি হলো না, দেখো আমরা বলেছিলাম বারবার যে সবসময় একটা নির্দিষ্ট উষ্ণতার কথা বলছিলাম, যে একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসে কতটা জলীয় বাষ্প থাকবে সেটা কিন্তু বাতাসটা কত উষ্ণতায় আছে তার উপর নির্ভর করে। উষ্ণতা যত বেশি থাকে বাতাসে কিন্তু জলীয় বাষ্পের ধারণ করার ক্ষমতাটাও বাতাসের বেশি হয়। উষ্ণতা কম হলে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কম হয়। তো আমি একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট আয়তনের বাতাস সে একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্পকে সে ধারণ করতে পারবে। তো আমি যদি বাতাসের উষ্ণতা বাড়াতে থাকি, সে যতটা ধারণ করতে পারতো তার উষ্ণতা বাড়ালে কিন্তু সে আরও বেশি পরিমাণ ধারণ করতে পারবে। আর যদি তার উষ্ণতা কমাতে থাকি তাহলে কিন্তু তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা কমে যাবে। তো ধরো আমি কোনো এক সময়ের কোনো একটা নির্দিষ্ট আয়তনের বাতাসে কি ছিল, আমি একটা উদাহরণস্বরূপ ধরে নিলাম যে 10 পরিমাণ জলীয় বাষ্প ছিল, কিন্তু ওই বাতাসটার যে উষ্ণতায় ছিল সেই উষ্ণতায় কিন্তু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা ছিল 15। অর্থাৎ ওই যে বাতাসটা সেইটা কিন্তু সম্পৃক্ত বাষ্প দ্বারা ছিল না, মানে বাষ্প দ্বারা সে কিন্তু বাতাসটা সম্পৃক্ত হয়নি। এবার আমি কোনো কারণে ওই বাতাসটার উষ্ণতা কমলো, উষ্ণতা কমলে কি হলো, তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে গেল। তাহলে তার 15 থেকে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা 14 হয়ে গেল। কিন্তু বাতাসে কি ছিল, জলীয় বাষ্পের ছিল 10, কারণ কোনোভাবে তো আর জলীয় বাষ্প নতুন করে তৈরি হয়নি। তাহলে কি ছিল, 10 পরিমাণ বাতাসে 10 পরিমাণ জলীয় বাষ্প আছে, কিন্তু তার ধারণ করার ক্ষমতা 14। তাহলে কি হলো, বাতাস এখনো অসম্পৃক্ত আছে। আমি আরো উষ্ণতা কমালাম, কমাতে কমাতে ওর ধারণ ক্ষমতা কি হয়ে গেল, 12 হয়ে গেল, কিন্তু আমার আছে 10, মানে এখনো অসম্পৃক্তই আছে। আমি আরো উষ্ণতা কমালাম, এরকম উষ্ণতা কমাতে কমাতে থাকলে এক সময় কি হয়ে যাবে, ওই বাতাসটার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা 10 হবে, আর আমারও জলীয় বাষ্প আছে 10 পরিমাণ,
তাহলে ওই বাতাসটা কি হয়ে যাবে, ওতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। ওই যে উষ্ণতায় এই কাজটা হলো সেইটাকে আমি ওই বাতাসটার শিশিরাঙ্ক বলবো। তার মানে দেখো, শিশিরাঙ্ক কিন্তু কোনো নির্দিষ্ট উষ্ণতা নয়। ওই বাতাসটাই যদি কি হতো, 10-এর জায়গায় যদি 12 জলীয় বাষ্প থাকতো, সে কিন্তু অনেক আগেই কি হয়ে যেত, সম্পৃক্ত হয়ে যেত, ও তার শিশিরাঙ্কের মান বেশি হতো। আবার যদি বাতাসের পরিমাণ কম থাকতো, তাহলে তার তো কম জলীয় বাষ্প থাকলেই সে কম জলীয় বাষ্পেই সে সম্পৃক্ত হয়ে যেত। তাহলে শিশিরাঙ্ক কিন্তু কোনো নির্দিষ্ট উষ্ণতা নয়, সেটা নির্ভর করবে, শিশিরাঙ্ক কত হবে সেটা নির্ভর করবে বাতাসের আয়তন কত, বাতাসে ওই সময় কত জলীয় বাষ্প উপস্থিত আছে সেই সবের উপরে। তবে যাই হোক, যে উষ্ণতায় তে একটা নির্দিষ্ট পরিমাণ বাতাস তারতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে, সেই উষ্ণতাটাকে আমরা ওই বাতাসটার শিশিরাঙ্ক বলবো। আচ্ছা, ধরো আমি তাকে শিশিরাঙ্কের নিচে নিয়ে গেলাম, ধরো উষ্ণতা আমি আরো কমাচ্ছিলাম বাতাসটার, তো কমাতে কমাতে তার উষ্ণতা কমানোর ফলে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যাবে। তো তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাতাসটা 9 হয়েছে, কিন্তু আমার বাতাসে জলীয় বাষ্প কত ছিল, 10 ছিল। তাহলে কি হবে, কিন্তু সে তো 9-এর বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে না। সে 9 পরিমাণ জলীয় বাষ্প বাতাসের মধ্যে রাখবে, বাকি 1 পরিমাণ যে জলীয় বাষ্প সেইটাকে আসতে জলীয় বাষ্প না করে সেই তরল অর্থাৎ তার জলে সে ঘনীভূত করে দেবে। এই যে বাতাসের মানে বাষ্পের যেই তরলে ঘনীভবন, তার কিন্তু বিভিন্ন প্রাকৃতিক ঘটনা আমরা দেখে থাকি। যেমন এই যে আমাদের বৃষ্টি হয়, তাছাড়া কুয়াশা, শিশির, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ওই আমাদের জলীয় বাষ্পের ঘনীভবনের জন্য। বৃষ্টি ব্যাপারটা কি, বৃষ্টি সাধারণত দেখবে আমাদের ওই গ্রীষ্মকাল বা বর্ষাকালে হয়। গ্রীষ্মকালে পরে পরেই তো বর্ষাকাল আসে, গ্রীষ্মকালে পরে কি হয়, গ্রীষ্মকালে প্রচণ্ড যে সূর্যের তাপ থাকে, সেই তাপে পুকুর ঘাট নদী নালার যে জল সেগুলো সব বাষ্প হতে থাকে। সেই বাষ্প আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, কারণ বাষ্প জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা, আর হালকা বাতাস উপরে থাকে সবসময়, ভারী বাতাস নিচের দিকে থাকে। সে যত উপরের দিকে উঠতে থাকে, আমরা জানি উপরের দিকে উষ্ণতা কম, তার ফলে কি হলো, উপরের দিকে উষ্ণতা কম মানে কি হলো, উপরের দিকে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কম। নিচের বাতাসের যতটা জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা উপরের দিকের বাতাসের তার চেয়ে কম। সে এবারে উপরের দিকে আস্তে আস্তে হালকা বাতাস উঠতে 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 একসময় যখন অনেক উঁচুতে উঠলো, সেখানে উষ্ণতা এত কম যে ওই জলীয় বাষ্পটা দিয়েই কি হয়ে গেল, সে বাতাসটা সম্পৃক্ত হয়ে গেল। তখন তার চেয়ে যদি এবারে ধরো আরো উপরে উঠলো, তো তখন সে কি হয়ে গেল, যে কিছু পরিমাণ জলীয় বাষ্প সে ঘনীভূত হয়ে জলে পরিণত হয়ে গেল। ওই জলকণাগুলোই যখন কোনো ধূলিকণার উপরে জমে বাতাসে ঘুরে বেড়াতে থাকলো, সেইটাকেই আমরা মেঘ বলি। এই রকম যখন অনেক জলকণা জমা হয়ে যায়, অনেকগুলো জলকণা পরপর কাছাকাছি থাকার ফলে তারা জুড়ে যেয়ে বড় জলের কণা হয়ে যায়, তখন সেই পৃথিবীর মহাকর্ষের জন্য সে আর বাতাসে ভেসে থাকতে না পেরে পৃথিবীর দিকে টানা হয়ে পৃথিবীর টানে সে নিচে পড়তে থাকে, যেইটাকে আমরা বৃষ্টি বলি। আর শিশির কি না, শিশির দেখবে সাধারণত কি হয়, শীতকাল শুরুর আগে হয়। গ্রীষ্মকালে কিন্তু কেউ কোনোদিনও আমরা শিশির পড়তে দেখিনি। কারণ কি হয় না, গ্রীষ্মকালে রাত দেখবে ছোট হয় আর দিন অনেক বড় হয়। রাত ছোট হওয়ার ফলে কি হয়, যে ওই যে আমাদের যে বাতাসে জলীয় বাষ্পটা আছে, সারাদিন ধরে তার কি ছিল, উষ্ণতা অনেক বেশি ছিল বলে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা অনেক বেশি ছিল। এবার রাতের দিকে সে ঠান্ডা হচ্ছে, কিন্তু সেই ঠান্ডা হতে 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 রাত কম থাকার সময় বলে সে শিশিরাঙ্কে পৌঁছানোর আগেই কি হয়ে গেল, আবার পরের দিন শুরু হয়ে গেল। তার ফলে কি হলো, সে আরো গরম হতে থাকলো, আবার সে গরম হতে থাকলো। তার ফলে কি হলো, কোনো কিছু আমরা মানে তরল আর ঘনীভূত হওয়ার সুযোগ পাইনি। কিন্তু ওই শীতের শুরুর আগে আগে যত আসছে শীতকালের দিকে কি হয়, দিন ছোট রাত বড় হয়। তবে শীতের আগে কি হয়, একটা মাঝামাঝি পরিমাণ থাকে, ওই দিন পাই সমান এবং রাতেরও পাই সমান সমান টাইমের থাকে।
ওই সময় কি হলো, সারাদিন ধরে যে কম একটু বাতাস, তাও তুলনামূলক গ্রীষ্মকালের তুলনায় কম বাতাস গরম হলো, তার মানে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কম ছিল। আর আস্তে 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 সে যখন ঠান্ডা হচ্ছিল, ভোরের দিক করে সে কি হলো, শিশিরাঙ্কের দিকে পৌঁছালো। মানে অর্থাৎ ওই ভোরের দিকের উষ্ণতা কমতে কমতে এমন হলো যে তার জলীয় বাষ্প ছিল, সেই জলীয় বাষ্প দ্বারা সে সম্পৃক্ত হলো। তার ফলে কি হলো, যে ওই যে অল্প সময় ভোরের বেলা থেকে ওই সকাল হওয়া, সূর্য আবার ওঠার আগে পর্যন্ত ওই সময়টা কি হলো, ওই বাতাসের জলীয় বাষ্প মানে যে শিশিরাঙ্কের নিচে চলে আসার জন্য কিছু কিছু তার জলকণা, বাষ্প থেকে সে জলকণা হয়ে গেল। তো এই যে ব্যাপারটা, এটাকে আমরা শিশির বলি। শিশির সবসময় দেখবে ছোট ঘাসের ডোকাতে পড়ে, আঘাতে পড়ে, কিন্তু ওই বড় বড় গাছ টাছে কিন্তু আমরা শিশির দেখতে পাই না। কারণ কি হলো, ওই যে এর যে সময়টা একদম ভোরের দিক করে কি হয়েছিল, শিশিরাঙ্কের নিচে নেমেছিল। তার ফলে আর আমরা জানি যে যখন দিনের বেলা যেমন কি হয়, যে আগে কি হয়, পৃথিবী রাত্রবেলা পৃথিবী আগে ঠান্ডা হয়, তারপর ওই ঠান্ডা পৃথিবীর সংস্পর্শে থেকে থেকে উপরের দিকের বায়ুস্তরগুলো তারপরে ঠান্ডা হয়। যেমন গরমের ক্ষেত্রে আগে পৃথিবী গরম হয়, নিচের দিকটা আগে গরম হয়, তারপর আবার যত উপরের দিকে উঠতে থাকে আস্তে আস্তে সেই গরমের সংস্পর্শে সে গরম হয়, সেই রকম ঠান্ডা হওয়ার ব্যাপার। যত আমরা নিচে আগে, পৃথিবী আগে ঠান্ডা হলো, সেই ঠান্ডার সংস্পর্শে থেকে থেকে উপরের দিকের বাতাসগুলো হতো। কিন্তু পৃথিবী ওই যে ঠান্ডা হয়েছে, উপরের দিকের বাতাসগুলো তখনও গরম ছিল, তো সেইগুলো তখনও শিশিরাঙ্কের নিচে আসতে পারেনি। তার ফলে সেই সমস্ত জায়গাগুলোতে তখনও কিন্তু কোনো জলকণা জমা হয়নি। কিন্তু ওই যে বলেছিলাম, একদম ভোরের দিকে ওই জলকণাগুলো জমেছে, তারপরে সকালে সূর্য উঠে গেছে, আবার পৃথিবী গরম হতে শুরু করেছে, উপরের দিকের বাতাসও গরম হতে শুরু করেছে। তার ফলে অনেক উপরের দিকের বাতাসগুলো, মানে কিছু উপরের দিকে বাতাসগুলো, সেগুলো কিন্তু ওই শিশিরাঙ্কের নিচে নামার সুযোগই পায়নি। শুধু পৃথিবীর উপরে যে ছোট ছোট ঘাস টাস এইগুলো, এই সমস্তগুলো শিশিরাঙ্কের নিচের উপরের বাতাসগুলো শিশিরাঙ্কে পৌঁছে গেল। তারপরে ওই সমস্ত জায়গায় জলকণা জমা হয়েছে। উপরের দিকে বড় গাছের উপরে কিন্তু তখনও শিশিরাঙ্কের নিচে পৌঁছাতে পারেনি বলে সেই সমস্ত জায়গাতে কিন্তু শিশির জমা হয়নি। আর কুয়াশা জিনিসটা কি না, কুয়াশা জিনিসটা দেখবে সাধারণত আমরা প্রচণ্ড শীতে দেখতে পাই। প্রচণ্ড শীতকালে কি হয়, তোমার অনেক আগে রাতের মাঝামাঝি সময় থেকেই কি হয়ে যায়, তোমার পৃথিবী শিশিরাঙ্কের নিচে পৌঁছে যায়। তার ফলে কি হয়, উপরের দিকের একটা বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত কিন্তু বাতাস কিন্তু সারা রাত ধরে সেই সুযোগ পেয়েছে, সবাই শিশিরাঙ্কের নিচে নেমে গেছে। তার ফলে ওই সময় আর শুধুমাত্র ওই পৃথিবীর ঘাসের উপরে জলকণা জমা হচ্ছে না, ওই বাতাসের বিভিন্ন অঞ্চল জুড়ে, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ওই জলকণাগুলো ভেসে বেড়াচ্ছে। আমাদের চোখের সামনে জলের হলো আবছা, তার ফলে আমরা যে আমাদের আশেপাশের জায়গায় কোনো কিছু দেখতে পাচ্ছি না, তো সেইটাকেই আমরা কুয়াশা বলি। তাহলে বায়ুমণ্ডলে একটা বিস্তীর্ণ অঞ্চলের উষ্ণতা যদি হ্রাস পেয়ে হঠাৎ করে শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তাহলে তখন ওই বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে ওই বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা, কয়লার গুঁড়ো ইত্যাদিকে আশ্রয় করে ভাসতে থাকে, যেইটাকে আমরা কুয়াশা বলি। আর কুয়াশার সাথে ধোঁয়া মিশে গেলে সেটা তখন আরও কালো হয়ে যায়, আরও অস্পষ্ট, তখন আমরা একদম সামনেও কোনো জিনিস দেখতে পাই না, যেইটাকে আমরা ধোঁয়াশা বলে থাকি। এরপর আমরা আলোচনা করব জলের ব্যতিক্রান্ত প্রসারণ সম্পর্কে। জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি না, আমরা জানি যে যে কোনো তরল পদার্থকে যদি আমরা উত্তপ্ত করতে থাকি, তো তার উষ্ণতা বাড়ার সাথে সাথে তার আয়তন বাড়তে থাকে। কিন্তু আমরা একটা পাত্রে জল নিয়ে যদি তার উষ্ণতার আমরা আয়তনটা, উষ্ণতাটা বাড়াতে থাকি, তাহলে আমরা দেখতে পাই যে ওই যে চিত্র 3-এ যেমন দেখানো হয়েছে, ওই আয়তন আর সঙ্গে উষ্ণতার পরিবর্তনের যে উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে আয়তন পরিবর্তনের যে লেখচিত্র, তো সেইটা কেমন হবে না, ওই চিত্র 3 যেমন দেখানো হয়েছে সেই রকমের হবে। যে দেখো চিত্র 3-এ কি দেখানো হয়েছে না, 0 ডিগ্রি থেকে যতক্ষণ আমরা ওই উষ্ণতাটাকে বাড়িয়ে 4 ডিগ্রি করছি না, ততক্ষণ পর্যন্ত ওর আয়তনটা কিন্তু কম ছিল। এরপর 4 ডিগ্রি থেকে যখন আমরা ওকে বাড়াতে থাকছি, তখন কি হলো, ওর উষ্ণতা বাড়ার সাথে সাথে আয়তন কিন্তু বাড়ছিল। কিন্তু যে কোনো তরলের ক্ষেত্রে কি হয়, যে 0 ডিগ্রি থেকেই তার আয়তন বাড়াতে থাকলে
তার কিন্তু উষ্ণতা 0 ডিগ্রি থেকে তার উষ্ণতা বাড়াতে থাকলে তার আয়তন প্রথম থেকেই বাড়ার কথা। কিন্তু জলের ক্ষেত্রে আমরা দেখি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি প্রথমে কমতে থাকে, তারপর থেকে বাড়তে থাকে। অর্থাৎ 4 ডিগ্রির পর থেকে তার প্রসারণটা অন্য সমস্ত তরলেরই মতো, কিন্তু 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত তার এই যে আয়তনের প্রসারণটা সেইটা অন্যান্য তরলের চেয়ে ব্যতিক্রম। একই রকমভাবে আমাদের এই যে চিত্র 4, সেখানে আমরা উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে জলের ঘনত্ব কেমন পরিবর্তন হয় সেটা দেখিয়েছি। সমস্ত তরলে কি হয় না, উষ্ণতা বাড়াতে থাকলেই তার যেহেতু আয়তন বাড়তে থাকে, তার ফলে ঘনত্ব কমতে থাকে। কিন্তু জলের ক্ষেত্রে কি হলো, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত তার ঘনত্ব প্রথমে বাড়ছে, তারপর 4 ডিগ্রির পর থেকে কি হয়, তার ঘনত্বটা কমতে থাকে অন্যান্য সমস্ত তরলেরই মতো। এবং 4 ডিগ্রিতে যে জলের ঘনত্ব, তাহলে আমরা যে খাপটা দেখছি যে 4 ডিগ্রিতে যে 4 ডিগ্রিতে একটা বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক এবং তার মান হয় 1। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি। তো এই যে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত জলের প্রসারণটা অন্যান্য তরলের চেয়ে ব্যতিক্রম, তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলি। তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ আমরা কি বলবো, আমরা বলবো যে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন বৃদ্ধি পায়, জলের আয়তন হ্রাস পায় এবং ঘনত্ব বৃদ্ধি পায়, যা অন্যান্য তরলের চেয়ে ব্যতিক্রম। এই ঘটনাটাকেই আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলি। এই যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ হয়, তার কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। জলের ব্যতিক্রান্ত প্রসারণের সুবিধাটা কি, এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ হয় বলেই প্রচণ্ড শীতপ্রধান দেশেও যখন পরিবেশের সমস্ত উষ্ণতা মাইনাসে চলে আসে, তখনও কিন্তু সমস্ত জল জমে যায় না, পুকুর হ্রদের জল জমে যায় না। তার ফলে কি হলো, ওই যে জলচর যে প্রাণীগুলো সেইগুলো বেঁচে থাকতে পারে। কেন, পরিবেশের উষ্ণতা মাইনাস হয়ে গেলেও জলের পুকুর হ্রদের জলের উষ্ণতা কেন মাইনাস হচ্ছে না? না, ওই জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য। ব্যাপারটা কি না, আমরা দেখেছি জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্যই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। তার চেয়ে আমি যদি কম উষ্ণতায় থাকি তাতেও জলের ঘনত্ব কম, তার চেয়ে বেশি উষ্ণতাতেও জলের ঘনত্ব কম। আর যার ঘনত্ব বেশি, অর্থাৎ সে বেশি ভারী, অর্থাৎ সে নিচের দিকে থাকে, এবং যে হালকা সে উপরের দিকে থাকে। তো প্রথমে যখন পরিবেশের উষ্ণতা মাইনাসে নেমে গেছে, শীতল বাতাস ওই হ্রদের উপরে, তখন কি হয়, ওর যে সংস্পর্শে থাকা যে জলটা, সেটা কি হয়, আস্তে আস্তে ওই শীতল বাতাসের সংস্পর্শে থেকে সে ঠান্ডা হতে শুরু করে, যেটা আমরা ওই চিত্র 5-এ দেখিয়েছি। সে ঠান্ডা হতে শুরু করলে কি হলো, ঠান্ডা হওয়ার সাথে সাথে, অর্থাৎ তার উষ্ণতা কমার সাথে সাথে, ধরো প্রথমে তার 10 ডিগ্রি উষ্ণতা ছিল, সে কমতে থাকলো, কমতে থাকলে কি হলো, তার ঘনত্ব বাড়তে থাকলো, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার ঘনত্ব সবচেয়ে বেশি হলো, এবং সে ভারী হওয়ার জন্য সে নিচের দিকে নেমে গেল। আর উপরের দিকের যে বাতাস, তার উষ্ণতা, ধরো উপরের দিকের যে জল, তার উষ্ণতা কি হলো, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে বেশি, ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সে 4 ডিগ্রির চেয়ে হালকা ছিল, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জল কি হলো, নিচে নামলো, 10 ডিগ্রি সেন্টিগ্রেডের জল উপরে উঠলো, সে বাতাসের সংস্পর্শে এলো, সে আবার 4 ডিগ্রি হলো, সে নিচের দিকে নামলো, আবার তার উপরে 10 ডিগ্রি, এই রকমভাবে সমস্ত জলটা কি হবে, আগে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নামবে। যতক্ষণ না সমস্ত জলের উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, ততক্ষণ কিন্তু উপরের দিকের মানে নিচের জল বা গরম জলগুলো উপরে উঠতে থাকবে, মানে ওই 4 ডিগ্রির জলটাই ক্রমাগত ঠান্ডা হতে থাকবে না। 4 ডিগ্রি হওয়ার পরেই সে ভারী হয়ে সে নিচে নেমে যাবে, নিচের গরম জল উপরের দিকে উঠতে থাকবে। এরপর যখন সমস্ত জল 4 ডিগ্রি হয়ে গেছে, তখন তো আর কেউ কাউকে নিচে নামাতে পারছে না, তখন
এখন যে উপরের যে 4 ডিগ্রির জলটা সেটা শীতল বাতাসের সংস্পর্শে থেকে সে কি হলো, আরও ঠান্ডা হবে, 3 ডিগ্রি হলো। সে যেহেতু হালকাই, তাহলে সেই উপরে থাকলো, বাকি জল নিচে থাকলো। 4 ডিগ্রির জলগুলো সেই নিচেই থাকলো। উপরের যে 4 ডিগ্রির জলটা ছিল প্রথমে, সে শীতল বাতাস আর নিচে নামতে পারছে না, কারণ বাকি সবাই তো একই। তো সে উপরে বাতাসের থেকে থেকে সে হালকা হলো, মানে তার উষ্ণতা কমলো, 4 থেকে 3 হলো। কিন্তু 3 হলেও সে নিচে নামতে পারছে না, কারণ 4 থেকে কমে যাওয়ার ফলে সে আগের চেয়ে হালকা হয়ে গেছে, আর সেই উপরে থাকলো। তো ও অনেকক্ষণ ধরে শীতল বাতাসের সংস্পর্শে থেকে তার উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, হয়ে সে কী হয়ে গেল, বরফ হলো। আর আমরা জানি বরফ হলো তাপের কুপরিবাহী। ওইটা হওয়ার পরে যখন উপরে এভাবে কী হলো, উপরে একটা হালকা বরফের স্তর পড়লো। এবার এই বরফ তাপের কুপরিবাহী হওয়ার ফলে বাইরের ভিতরের তাপ আর ওই বরফ ভেদ করে ভালো ওই শীতল বায়ুর সংস্পর্শে আসতে পারবে না। তার ফলে ওই ভিতরের দিকে জলের উষ্ণতা সেটা কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসই থেকে গেল। আর উপরের দিকে কি থাকলো, যে বরফের নিচে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলো, উপরে মাইনাস, তাহলে উপরে মাইনাস, বরফের উপরে মাইনাস টেম্পারেচার, মাঝে বরফ, আর নিচের দিকে কি থাকলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তো তরল জমে বরফ হয় না। তার ফলে ওইখানে কি থাকলো, জলচর প্রাণীরা ভেতরে কিন্তু সুন্দর বসবাস করতে পারলো, উপরে যদিও সে বরফে ঢাকা থাকলো। তো এইটা হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণের সুবিধা। আর জলের ব্যতিক্রান্ত প্রসারণের অসুবিধা কি না, ওই যে শীত প্রধান দেশে জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য ওই শীত প্রধান দেশে জল লাইনের পাইপ শীতকালে সব ফেটে যায়। কি কেন না, জলের পাইপে কিছু কিছু জল তো জমা হয়ে থেকেই যায়, একেবারে পুরো জলটা তো বেরিয়ে যায় না। তো জল যখন শীতে জমে বরফ হয়, সেই জলের কী হয়েছিল, বরফে পরিণত হলে তার আয়তন বেড়ে যায়। এই যে উষ্ণতা কমতে কমতে 4-এর চেয়ে কম হয়ে 0-তে হলে তার আয়তন 4-এর যা ছিল তার চেয়ে বেড়ে গেল। তো এই আয়তন বেড়ে যাওয়ার জন্য সে পাইপের বেশি জায়গা দখল করতে চায়, কিন্তু পাইপ আর তাকে জায়গা দিতে পারছে না, তখন সে পাইপের উপরে চাপ পড়ে পাইপ ফেটে যায়। তাহলে এইটাই হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণের অসুবিধা।